নওগাঁর মহাদেবপুরের পল্লীতে যৌতুকের দাবিতে গৃহবধূ সেতু খাতুনকে হত্যা করা হয় গত 3 জুলাই এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যৌতুক না পাওয়ার কারণে ভুক্তভোগী পরিবারটিকে দীর্ঘদিন ধরে এই সেতু খাতুনের উপর শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল এবং এর জের ধরেই গত 3 জুলাই তার পরিবার শ্বাসরোধ করে হত্যার পর তারা একটা নাটক তৈরি করে থাকে এবং সেই নাটকের তারা যে বিষয়টি বলে যে সে নিজে নিজে আত্মহত্যা করেছে। পরবর্তী ধাপে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইন আদালতে যাওয়ার পর বিভিন্নভাবে অভিযোগ করছে তারা থানা পুলিশের কোনো সহযোগিতা পায়নি, বরং বিষয়টিকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুরের তেঁতুলপুকুর এলাকায় প্রত্যন্ত এলাকায় এই গৃহবধূ 1 বছর আগে বিয়ে হয়েছিল সেতু খাতুনের। 1 বছর বিয়ে হওয়ার পর যে যার সঙ্গে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী বদলগাছি উপজেলার চাংলা গ্রাম, ওই গ্রামের রায়হান রনি নাম তার স্বামী, এবং পরিবারের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিল এবং একাধিকবার তাকে টাকা নেওয়া হয়েছে। টাকার পর তা এই সেতু খাতুনকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন এবং টাকার জন্য পরিবারের কাছে বারবার ধর্ণা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং গত 3 জুলাই তাকে হত্যার পর পরিবারের সদস্যরা আহ, অপমৃত্যু বলে তারা কিন্তু প্রচার করে এবং এই মৃত্যুর জের ধরে পরিবারের কাছে কিন্তু যখন এই ভুক্তভোগীর স্বজনরা যায় তখন পরিবারের লোকজন কিন্তু আত্মগোপনে চলে যায় এবং ঘটনাটিকে পুরো নাটকীয় ভাবে তারা উপস্থাপন করেছে এবং এখন দাবি করা হচ্ছে যে যৌতুকের পাশাপাশি বিভিন্ন সময় পরিবারের কাছে চাপ প্রয়োগ করে আসছিল টাকা পয়সা সহ, এবং যখন বিয়ে হয়েছিল বিয়ের সময় এক দফা টাকা দিয়েছে, তারপরও দফায় দফায় শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ময়নাতদন্ত করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অপেক্ষা করছে স্বজনরা। কিন্তু এই ঘটনায় যে বিষয়টি এখানে পরিবারের ভুক্তভোগীরা দাবি করছেন যে আহ, এই পরিবারে যেমন 1 বছর আগে বিয়ে হওয়ার পর থেকেই যৌতুক নামক যে যন্ত্রণা, যৌতুকের কারণে যে নিষ্পেষণ পেশনা, এটা দেওয়ার কারণে কিন্তু এই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর আহ, ঘটনাটিকে অন্যদিকে মোড় নেওয়া হয়েছে এবং এই ঘটনার পর যখন থানা পুলিশে তারা গিয়েছিল, থানা পুলিশের কাছে কিন্তু কোনো প্রাথমিকভাবে তারা বিচার পায়নি, ফলে মামলাটি থানা পুলিশের কাছে এখনো পর্যন্ত করতে পারেনি এবং তার বিচার দাবিতেই আজকের এই এলাকায় তারা গ্রামবাসী সহ স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা সমবেত হয়ে এই মানববন্ধন এবং বিক্ষোভ করছেন এবং আমরা এই বিষয়টি একটু আদ্যপান্ত জানবো যে এই সেতু খাতুনকে কবে বিয়ে দেওয়া হয়েছিল এবং এই বিয়ে দেওয়ার পরে বিচারটা তারা পেল না কেন, হত্যার কারণটা কি? আপনি তার মার সঙ্গে একটু কথা বলুন, কি হয়েছিল? আমার মেয়ের সাথে খুব অত্যাচার করতো, খুব জ্বালাতন করতো। জ্বালাতন করার পর আমি দিয়ে পাঠাই যে তার শ্বশুর বাড়ি তার সংসার করে খাওয়ার জন্য। আমি তো সংসার ভাঙ্গে আনার জন্য লয়। সে খুবই অত্যাচার করে, এতই অত্যাচার, তাও আমরা কিছু বলি না তো। কিন্তু গত বুধবার আমার সাথে কথা হয়েছে মেয়ের রাত্রে 10টার সময় কথা হয়েছে। কথা হওয়ার পর বৃহস্পতিবার 8টার সময় মেয়ের নাকি কইছে আমাকে যে হলো গলায় হলো দড়ি দিছে, বিষ খাচ্ছে। আমি যাই দেখি আমার মেয়ের কিচ্ছু না, গলার দড়িও না, বিষও না, শুদ্ধ আমার মেয়ে শর্ট হয়ে কিভাবে সুন্দর হয় সুতা আছে। মানুষ কিভাবে মরা যায় কও, মানুষ কিভাবে মরে? আমার খুনির বিচার চাই, আমি হত্যা চাই, ওর ফাঁসি চাই। আমার ছেলে কি জন্য মারলো, আমার ছেলে আমাকে দিল না কি জন্য? আমি খুনির বাদল খুনি চাই। এই মুহূর্তে স্বজনদের একটা আবেগঘন পরিবেশ চলছে। স্বজন হারানোর যে বেদনা, স্বজন কন্যাকে হারিয়েছে, ভুক্তভোগী পরিবার সহ পুরো এলাকাবাসী শোকে অনেকটা স্তব্ধ এবং প্রত্যেকের যে মুখ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে এই জাতীয় ঘটনায় যেন দোষী কোনোভাবেই আইনের বাইরে না থাকতে পারে, আইনের আওতায় নেওয়া দোষীর দোষের বিচার তারা দাবি করছেন এবং শুধু নওগাঁর এই এলাকা নয়, সাম্প্রতিক সময়ে এলাকায় বেশ কিছু এই জাতীয় আহ, যৌতুকের কারণে আমরা মৃত্যুর খবর পাচ্ছিলাম এবং তার ধারাবাহিকতায় বেশিরভাগ ক্ষেত্রে আইন আদালত পর্যন্ত গড়াচ্ছে, কিন্তু দীর্ঘ বিলম্বিত হওয়ার কারণে এই বিচারগুলো কিন্তু অনেক সময় সঠিকভাবে না পাওয়ার অভিযোগ করছেন এবং নওগাঁর এই ঘটনাটি আমরা দেখছিলাম যে যে সেতু খাতুন, তার বয়স কিন্তু খুবই কম, মাত্র 20 বছর বয়সী। একেবারে সেই সময় বিয়ে হওয়ার পর থেকেই শারীরিক বা মানসিক এবং যৌতুকের কারণে কিন্তু নিপীড়ন নির্যাতন চালানো হয়েছিল এবং তারা বিচারের যে বিষয়টি থানা পর্যন্ত যাওয়ার পরেও কিন্তু ভুক্তভোগীর পরিবার দাবি করছে সঠিকভাবে থানা থেকে কিন্তু বিচার তারা পায়নি এবং এই বিষয়টি নিয়ে আইন আদালত কোর্টে পর্যন্ত তারা গিয়েছেন। আমরা আরেকজনের কাছে একটু জানবো, আপনারা এই যে খবরটি পাওয়ার পর যখন ওখানে গেলেন তার পরিবারের কাছে, তখন আপনাদের দৃষ্টিকোণ থেকে কি পেয়েছিলেন এবং পুলিশের সহযোগিতা কেন পেলেন না? আসসালামু আলাইকুম। আমি মেয়ের ছোট ভাই মোহাম্মদ মুশফিকুর রহমান বলছি। আমরা গত 3/7/2025 রোজ বৃহস্পতিবার সকাল 10টার কিছু পরে আমরা সংবাদ পাই
তো সংবাদে আমাদের আসলে জানানো হয় যে আপনার বোন খুবই অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা আমাদের দিয়েছিল এলাকাবাসী, তার পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের খবর দেয়নি। তো আমরা আসলে হাসপাতালে গিয়ে বদরগাছি মেডিকেলে গিয়ে আমরা খোঁজাখুঁজি করি, সেখানে আমরা আসলে খুঁজে পাই না। তো এক পর্যায়ে আমরা বাসায় যাই। তো বাসায় গিয়ে আমরা আসলে দেখতে পাই আমার বোনের যে শয়নকক্ষ, সেখানে আসলে তার মরদেহটা পড়ে রয়েছে। তো আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমাদের আসলে মেন্টালি খুবই আমরা ভেঙে পড়েছিলাম। তো পুলিশ আমাদের বলেছিলেন যে আপনারা আসেন, থানায় আসেন, আপনার পোস্টমর্টম করতে হবে লাশের। তো আমরা পুলিশের সাথেই আমরা পোস্টমর্টম করার যে পরিস্থিতি, সেটার জন্য আমরা আসলে থানায় যাই। তখন আমরা আসলে মেন্টালি খুবই ভেঙে পড়েছিলাম, কোথায় কিভাবে সই নিচ্ছে আসলে পড়বার মতো একটা ইয়েও ছিল না আমাদের। তো পুলিশ আমাদের মেন্টালি প্রিপারেশন আসলে কতটা বুঝছে আল্লাহ ভালো জানে। তো আমাদের বলছিল যে এখানে সই করেন, ওখানে সই করেন। আমরা জাস্ট সই করেছি, কি লেখা আছে বা জাস্ট করার কোনো ইয়ে মনে করিনি, কারণ আমাদের একেবারে ভেঙে পড়েছিলাম আমরা। কি লেখা ছিল সেখানে? তো এই জিনিসটা আমরা আসলে একদিন পরে শুক্রবারে যাই। তো আমরা শুক্রবারে যাই, কোনো পেপার দেখতে পাই না সেখানে। আবার আমরা শনিবারে সেখানে যাই থানায়। তো যাই আমরা একটু বলি যে আসলে আমরা কোথায় সই করলাম, কি হলো, কি কোনো মামলা হলো কিনা আমরা একটু দেখবো। তো সেই মুহূর্তে তারা আমাদের একটা পেপার বের করে দেয়, সেটা দেখে আকাশ থেকে ভেঙে পড়ার একটা পরিস্থিতি। সেখানে আসলে লেখা ছিল যে গত 3 মাস যাবত আমার বোন পেট ব্যথায় অসুস্থ ছিল, আত্মহত্যা করবে করবে বলা বলি করতো, ডাক্তার কবিরাজ এগুলা দিয়ে কোনো কাজ হইতো না। তো এরকম হঠাৎ করে ৩/৭/২০২৫ রোজ বৃহস্পতিবারে নাকি তার শয়নকক্ষে বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করছে। আসলে ব্যাপারটা কেমন জানি লাগতেছে না, গত 3 মাস ধরে আমার বোন যে পেটে ব্যথায় ভুগতেছে, আসলে ব্যাপারটা আমরাই ঘটনাটা কি অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে এরকম অভিযোগ করছেন? এই ঘটনার পেছনের অনেক কাহিনী হয়তো থাকতে পারে বা অনেক কাহিনী এখানে জন্ম নিয়েছে, কিন্তু এই মুহূর্তে একজন নববধূ সেতু খাতুন মাত্র 1 বছর আগে সংসার করবে বলে সংসারের একটা সুখের নীড় রচনার জন্য গিয়েছিল। এখানকার যারা ভুক্তভোগী তারা দাবি করছেন যে শুধুমাত্র যৌতুকের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ না হওয়ার কারণে বিভিন্ন সময় শারীরিক, মানসিক এবং অত্যাচার করা হতো, এবং তার জের ধরেই গত 3 জুলাই তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার পর এই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন সঠিক তদন্ত সাপেক্ষে দোষীর বিচার দাবি করছেন। এই ছিল নওগাঁর মহাদেবপুরের সার্বিক সেতু হত্যার যে এখানে মানববন্ধনের খবর আমার কাছে। আসলে বিয়ে আমরা ওভাবে দিইনি, আসলে প্রেম ঘটিত কারণে জোর করে উঠায় নিয়ে যায়। তারপরে আসলে আমরা মান সম্মানের ভয়ে কি করলাম যে মেনে নিলাম, বিয়েটা মেনে নিলাম। যদিও আসলে পছন্দ ছিল না, বাট মান সম্মানের ভয় করে আমরা জিনিসটা মেনে নিলাম, বিয়েটা করলাম। তার মোটামুটি সম্পর্ক 1 বছরের মতো, 1 বছর কিছুদিন হবে। তারপরে আমার বোন ক্লাস 9-এ উঠছে। কাপুর হাজি ধনজীবন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো এখানে। তো এই 1 বছর ঠিকঠাক মতো চলছিল। তারপরে আসলে শুরু হলো যৌতুকের চাপাচাপি। হ্যাঁ, যৌতুক দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। ব্যাপারগুলো সম্পর্কে আমরা অবগত ছিলাম বা আমাদেরকে জানানো হয়েছিল। তো আমরা আসলে আমাদের বোনকেই বলতাম যে এইসব হয়ে থাকে, সংসার করার পরামর্শটা দিতাম। টর্চার করতো শাশুড়ি এবং এই ছেলে রায়হান রনি, টর্চার করতো। ব্যাপারগুলো আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করতাম। আমার বোনকে বলতাম যে এসব হয়ে থাকে, তুমি সংসারটা কন্টিনিউ করো, আমরা ওদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু আসলে 3/7/2025 তারিখে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যায়। তো আমরা তো মেরে ফেলল। জি, মেরে কি বললো? তারা তো আসলে নাই, তাদের সাথে কোনো কথা হয়নি। এখনো পালিয়ে আছে? জি, আমরা বাসায় গিয়ে তো তাদেরকে পাইছি আমার বোনের মরদেহ করেছিল। এই অবমৃত পেটের ব্যথার কাগজটা আমরা যখন হাতে পাই, সেই সময় আমরা মুনিরুলকে জিজ্ঞেস করি যে আপনি এটা কোথায় পেলেন, কার থেকে শুনলেন? তখন কখনো বলে গ্রামের লোকজনদের শুনছি, কখনো বলে ওসি যেভাবে বলছে সেভাবে আমরা লিখছি। ওসিকে আমরা চাপ দেই। ওসি সেই সময় ওই এসআই মুনিরুলকে ডেকে বলে, আমি কোন সময় এটা বললাম? আমি তো সেই সময় মিটিংয়ে ছিলাম। তুমি এখানে এটা না লিখে অন্য কিছু লিখতে পারতা। এভাবে ওই এসআই মুনিরুলকে বলতেছে এবং আমাদেরকেও বলতেছে যে এটা যা লিখছে সমস্যা নাই, যে কোনো কিছু লিখে একটা ইউডি মামলা তৈরি করতে হয়। তে আমরা তোমাদের পক্ষেই কাজ করব। ওই পোস্টমর্টমের রিপোর্টটা আসা পর্যন্ত একটু ধৈর্য ধরো, আমাদের এভাবে বুঝাচ্ছে। মৃত্যুটা হওয়ার পর পুলিশ কারো দ্বারা প্রভাবিত হয়েছে? হ্যাঁ, অবশ্যই প্রভাবিত হয়েছে। যদি প্রভাবিত নাই হতো তাহলে যে অবস্থায় আমরা দেখছিলাম, আমার বোন খাটে শুয়েছিল, কোনো পেটের ব্যথা ছিল না, কোনো অসুস্থতা ছিল না, সেই ক্ষেত্রে ওনারা কোথায় পেল পেটের ব্যথা? ওনারা 3 মাস যাবত অসুস্থ ছিল, কোথায় পেল? এবং ইনারা নিজে নিজে আত্মহত্যা করছে, অমৃত্যু বলে চালানোর চেষ্টা করতেছে কেন? অবশ্যই কোনো চক্রের সাথে তারা প্রভাবিত হয়েই এটা তারা করেছে। দেখাই ছবিটা, ক্লাস 9-এ পড়া অবস্থায় এই যে বিয়ে হয়েছিল, অত্যন্ত দেখতে সুন্দর, ভাগ্যের নির্মম পরিণতি আর কি বলা যায়। এখানে অনেক
মানুষের উপস্থিতি, প্রত্যেকেই তার স্বজনরা এসেছে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরো গ্রামের মানুষের